অর্থবছর জুড়ে পুঁজিবাজারে অস্থিরতা, দরপতন, লোকসানে মুখ ফিরিয়ে নিচ্ছে বিনিয়োগকারীরা। স্থলবন্দর বন্ধের প্রভাবে বাধাগ্রস্ত হচ্ছে আমদানি রপ্তানি। সংকট নিরসনে বিকল্প বাজার খোঁজার পরামর্শ। এনবিআর আন্দোলন, আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ রাখায় চট্টগ্রাম কাস্টম হাউস কমিশনার বরখাস্ত। তুমুল বিতর্কের পর সিনেটে কর বিল পাস, অর্থ সহায়তা কমছে নবায়নযোগ্য জ্বালানি ও বৈদ্যুতিক যানবাহনে। নির্বাচনে বিএনপির বিপক্ষে শক্ত অবস্থান তৈরির চেষ্টায় ইসলামী দলগুলো, আসন ভাগাভাগি নিয়ে ঐকমত্য। শেষ অর্থবছরে খুব একটা গতিশীল ছিল না দেশের পুঁজিবাজার। দরপতন আর অস্থিরতার চিত্রই ছিল নিয়মিত। বাজার মূলধন যৎসামান্য বাড়লেও কমেছে প্রধান সূচক। লোকসানে বাজার ছেড়েছেন অনেক বিনিয়োগকারী। আস্থার সংকটে টানা যায়নি নতুন বিনিয়োগও। বিশেষজ্ঞরা বলছেন, নীতির ধারাবাহিকতার পাশাপাশি দরকার কার্যকর উদ্যোগ। মইনুল হাসানের প্রতিবেদন। আস্থাহীনতা, বিনিয়োগ খরা, অব্যাহত দরপতন সহ নানা সংকটের মধ্য দিয়ে এক অর্থ বছর শেষ করল দেশের পুঁজিবাজার, যাতে পুঁজি হারিয়েছেন অনেকেই। মাঝে আগস্টে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর বাজার ঘিরে কিছুটা আলোর সঞ্চার হলেও তা ফিকে হয়ে যায় অল্প সময়ে। তথ্য বলছে, ৩০ জুন ২০২৪ থেকে এক বছরে ডিএসই প্রধান সূচক হারিয়েছে ৪০০ পয়েন্ট, অবস্থান করছে ৪,৮৩৮ পয়েন্টে। আর মাত্র ১১৬ কোটি টাকা বেড়ে বাজার মূলধন দাঁড়িয়েছে প্রায় ৬,৬২,২৭১ কোটি টাকা। একই সময়ে ৯০,০০০ কমেছে বিও হিসেবধারীর সংখ্যা, অর্থাৎ বাড়ার বদলে বাজার ছেড়েছেন অনেকে। সবচেয়ে বড় রিফর্মটা হচ্ছে দ্য ট্রান্সপারেন্সি অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি অফ দ্য মার্কেট অ্যাজ এ হোল। গভর্নেন্স অ্যাকাউন্টেবিলিটি যদি আমরা এনশিওর করতে পারি, তার মানে হচ্ছে যে আমরা উইল ব্রিং গুড স্টকস অ্যান্ড উইল রিটেইন গুড স্টকস ইন দ্য মার্কেট। সেটা গ্র্যাজুয়ালি উইল ব্রিং দ্য ইনভেস্টার্স ব্যাক, কনফিডেন্স ব্যাক ইনটু দ্য মার্কেট। বাজারের এখন বর্তমানে দাম খুব তলানিতে আছে, ফলে যারা দীর্ঘমেয়াদী ইনস্টিটিউশনাল বিনিয়োগকারী, তারা যদি যেখানে ২ বছর ৩ বছরের জন্য বিনিয়োগ করে, তাহলে কিন্তু প্রফিট করার একটা ক্যাপিটাল গেইনস অ্যাজ ওয়েল অ্যাজ ডিভিডেন্ড, এটার কিন্তু খুব ভালো সুযোগ আছে। আগের অর্থ বছরে ৬টি কোম্পানি আইপিওতে এলেও সদ্য সমাপ্ত অর্থ বছরে আসেনি একটিও। উল্টো সংস্কারের নামে প্রতিষ্ঠানগুলোকে নিরুৎসাহিত করছে নিয়ন্ত্রক সংস্থা। পাশাপাশি সঞ্চয়পত্র উচ্চ সুদের হার থাকায় বিনিয়োগ টানা যাচ্ছে না পুঁজিবাজারে। এর পেছনে নীতির ধারাবাহিকতার অভাবকে দুষছেন বিশ্লেষকরা। ইনকনসিস্টেন্সি অফ দ্য পলিসিস, যে আপনি একটা কথা বলে আমাকে আনছেন, আনার পরে ইউ আর চেঞ্জিং দ্য পলিসিস, এটা কোনো দেশে হয় না। সো আপনার দ্য পলিসি আপনি যেটাই ফ্রেম করেন, সেটা দ্যাট হ্যাজ টু স্টে ফর এ লং টার্ম। পুঁজিবাজারেও যারা বিনিয়োগ করতে চায় তারা সাইড লাইনে আছে, ওয়াচ করছে যে দেখি না কী হয়, দেখি কী হয়। ম্যাক্রো ইকোনমিতে কিছুটা স্টেবিলিটি আসছে, আরেকটু যদি ভালো হয় তো পুঁজিবাজারে সামনের বছর আমি মনে করি যে গত বছরের চাইতে ভালোই করবে বলে আমার আশাবাদ। পুঁজিবাজারের দীর্ঘমেয়াদী উন্নয়নে নানামুখী সংস্কার করছে সরকার। বাজারমুখী করতে নতুন বাজেটেও করছাড় সহ দেয়া হয়েছে নানা সুবিধা। মইনুল হাসান, চ্যানেল 24, ঢাকা। আবারও চাহিদা ও যোগানের মারপ্যাচে সবজির বাজার। সপ্তাহ ব্যবধানে মানভেদে কেজি প্রতি ১০ থেকে ৪০ টাকা পর্যন্ত বেড়েছে প্রায় সব ধরনের সবজির দর। ভোক্তাদের দাবি, সঠিক তথ্যের অভাবে এমন অস্থিরতা সৃষ্টি করেছে অসাধু ব্যবসায়ীরা। আবারও সরবরাহ সংকট আর বৈরী আবহাওয়ার দোহাই দিয়ে বাজারে বেড়েছে সবজির দাম, অথচ ভরা মৌসুমে দাম বাড়ার কোনো যৌক্তিকতা দেখছেন না ক্রেতা বিক্রেতারা। লতি ৬০ টাকা, লাউ ৭০ টাকা, বেগুন ৬০ টাকা, শসা আছে ৬০ টাকা কেজি, দুন্দুল আছে ৬০ টাকা, করলা ধরেন ৭০ টাকা, উস্তা ৭০ টাকা, বটবটি ৭০ টাকা, ভেন্ডি আছে ৬০ টাকা, পটল আছে ৪০ টাকা। বাজারে অনেক পরিমাণ মাল আছে, কিন্তু সবজির দাম অনেক বেশি। এখন বাজারে দোকানদারকে বললে ওরা বলে যে আমদানি কম, এইসব কথা বোঝায়। যখন একটা সুযোগ পাই তখনই আল্লাহ রহমতে ব্যাস একটা ইস্যু ধরে দিয়ে দাম বাড়ে ভালো, যার জন্য আসলে আলটিমেটলি আমরা যারা খরিদ্দার আমরা খুব সাফার করি। আসলে চড়া দামের কারণে যখন হিমশিম অবস্থা সাধারণের, তখন একটু স্বস্তির খোঁজে অনেকেই ছুটছেন অখ্যাত বাজারগুলোয়। তেজগাঁওয়ের এই বাজারে তুলনামূলক কম দামে মিলছে সব ধরনের সবজি।
ফলে নানা শ্রেণীর মানুষের বেড়েছে পদচারণা। 1 কেজি ওখানে 70 টাকা হয়, এখানে আপনার 50 টাকা, ওখানে 80 টাকা হয়, এখানে 60 টাকা এরকম। আমরাও তেমন হচ্ছে যে ওনাদের সাথে এত মূলামূলি করি না, কারণ তুলনামূলক অন্যান্য বাজারের চাইতে এখানে একটু কমই মনে হচ্ছে। ধনী গরিব সবাই আসে, মধ্যবিত্ত যেমন যার যেমন টাকার অঙ্কে পরিমাণে যেমন স্বার্থ হয় এখানে এসে বাজার করে। এমন পরিস্থিতিতে সরকারের বিভিন্ন সংস্থার তথ্যের ঘাটতি আর লোক দেখানো মনিটরিং থেকে বেরিয়ে আসার দাবি ক্রেতাদের। দাম তো যেটা কমার কথা ছিল আসলে ওই বরাবর কমে নাই, এই আরও একটু সবজির দাম আর একটু কমতে হবে আর কি। সরকার যদি পদক্ষেপ নেয়, যদি সিন্ডিকেট কী করতেছে কিনা যদি তদন্ত করে, ইনশাল্লাহ আরও বাজারটা ইনশাল্লাহ ভালো হবে। নাগালের মধ্যে আলু, পেঁয়াজ, আদা, রসুন সহ বেশ কিছু কৃষি পণ্যের দাম। রাকিব হোসেন, চ্যানেল 24, ঢাকা। 2024-25 অর্থাৎ সদ্য সমাপ্ত অর্থ বছরে দেশের সব মিলিয়ে প্রবাসী আয় এসেছে 3032 কোটি বা 30.32 বিলিয়ন ডলার, যা দেশের ইতিহাসে একক অর্থ বছরে সবচেয়ে বেশি। বাংলাদেশ ব্যাংকের সবশেষ হিসাবে এমন তথ্য উঠে এসেছে। এর আগের অর্থ বছর 2023-24-এ প্রবাসী আয় এসেছিল 23.9 বিলিয়ন। সেই হিসাবে বছর ব্যবধানে বেড়েছে 26.8%। এর আগে সবচেয়ে বেশি আয় ছিল 2020-21 অর্থ বছরে 24.78 বিলিয়ন। তথ্য অনুযায়ী গত জুন মাসে প্রবাসীরা পাঠান 2.81 বিলিয়ন ডলার, যা আগের বছরের চেয়ে 11% বেশি। রেমিটেন্সের এই ধারাবাহিক প্রবৃদ্ধির কারণে মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে 31.68 বিলিয়ন ডলার, আর IMF-এর হিসাব পদ্ধতি BPM 6 অনুযায়ী 26.7 বিলিয়ন। নতুন অর্থ বছরের প্রথমার্ধের মুদ্রানীতির কাজ শুরু করেছে বাংলাদেশ ব্যাংক, যাতে এবারও প্রাধান্য থাকবে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে। তবে নতুন মুদ্রানীতিতে নীতি সুধার পরিবর্তন চান ব্যবসায়ীরা। অন্যদিকে বিকল্প পথ খোঁজার আহ্বান অর্থনীতিবিদদের। মাসুম মিয়ার রিপোর্ট। একটি নির্দিষ্ট সময়ে বাজারে কি পরিমাণ অর্থের সরবরাহ থাকবে তা নির্ধারিত হয় মুদ্রানীতির মাধ্যমে। মূলত মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও বেসরকারি খাতের বিনিয়োগ চাঙ্গা করতেই নিশ্চিত করা হয় এমন প্রবাহ, যা যে কোনো দেশের কেন্দ্রীয় ব্যাংকেরও অন্যতম প্রধান কাজ। তবে এই দুই সূচকে বাংলাদেশ দীর্ঘদিন ধরে অস্বস্তি থাকায় দায়িত্ব নিয়ে খুব একটা চমক দেখাতে পারেননি বর্তমান গভর্নর। নতুন অর্থ বছরের প্রথম 6 মাসের জন্য গুরুত্বপূর্ণ এই নীতিকৌশল প্রণয়নে প্রস্তুতি শুরু করেছে কেন্দ্রীয় ব্যাংক। ব্যবসায়ীরা আশা করছেন বিনিয়োগের খরা কাটাতে অন্তত নতুন কিছু নির্দেশনা থাকবে আগামী মুদ্রানীতিতে। একদিকে টাইট মনিটারি পলিসি দিচ্ছেন, আবার ট্রেজারি বিলের অনেক হাই রেভিনিউ এবং ইন্টারেস্ট রেট দিচ্ছেন। তো ব্যাংকের সব টাকা তো চলে যাচ্ছে হলো ট্রেজারি বিলে। ব্যাংকরা ট্রেজারি বিলে ইনভেস্ট করে তারা খুব আরামে ঘুমাচ্ছেন। সো ওরা তো এই মুহূর্তে ইন্টারেস্টেড না। আবার যারা তাও যদি কিছু বিজনেসম্যান যদি নতুন কোনো ব্যবসার জন্য টাকা চায়, ব্যাংক এই মুহূর্তে টাকা দিচ্ছে না। গেল 15 আগস্ট নতুন গভর্নর দায়িত্ব নেওয়ার সময় মূল্যস্ফীতি ছিল 10.5%। ফলে তা নিয়ন্ত্রণে পরের কয়েক মাসের মধ্যেই তিনি নীতি সুধার 8.5% থেকে নিয়ে যান 10%। তাই ওই সময় বেসরকারি খাতের ঋণের প্রবৃদ্ধি প্রায় 10% থাকলেও চড়া সুদের কারণে তা আরও কমে 7.5% নেমে যায় গেল 10 মাসে। এই অর্থনীতিবিদ বলছেন, সময় এসেছে চিরায়ত সূত্রের বাইরে গিয়ে কেন্দ্রীয় ব্যাংকের চিন্তা করার। নীতি সুদ 10% করেন বা তারও বাড়ান, এর চেয়েও যদি বাড়িয়েও দেন, তাহলে কিন্তু আপনি কাঙ্ক্ষিত ফলাফলটা তো পাবেন না যতক্ষণ পর্যন্ত না আপনি, আমি যেটা বললাম যে সরবরাহ ব্যবস্থা বা এই ব্যবসা বাণিজ্যের বা আমাদের বাজার ব্যবস্থার যদি উন্নয়ন না হয়, তা আপনি নীতি সুদের যতই বাড়ান না কেন, প্রযুক্ত করেন না, তা কিন্তু তার কাঙ্ক্ষিত ফলাফলটা আসবে না। 3টা ফ্যাক্টরের মধ্যে 2টা ফ্যাক্টর অলরেডি আমরা অ্যাচিভ করতে পেরেছি এবং মুদ্রাস্ফীতির সম্পূর্ণ নিয়ন্ত্রণ করতে না পারলেও কিছুটা কমিয়ে আনতে সক্ষম হয়েছি। সেই হিসেবে এবারে হয়তোবা কিছুটা ভিন্ন রূপ, অতটা সংকোচনমূলক নীতি নাও দেখা যেতে পারে। চলতি বছরের মধ্যে সার্বিক মূল্যস্ফীতি 8%-এর নিচে আসবে বলেও আশা কেন্দ্রীয় ব্যাংকের। মাসুম মিয়া, চ্যানেল 24, ঢাকা। দর্শক, এ পর্যায়ে সবজি বাজারের খবর জানাতে রাজধানীর কারওয়ান বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মইনুল হাসান। মইনুল, কারওয়ান বাজারে আজ সবজির বাজার দর কেমন? বিক্রেতারা ক্রেতারা কি বলছেন? সবজির ক্ষেত্রে কিছুটা স্বস্তি রয়েছে, দু একটি পণ্য বাদে বাকিগুলো কিন্তু বেশ 40 থেকে 60 টাকার ঘরে। এক্ষেত্রে টমেটো 150 টাকা এবং
যে গাজর সেটা বিক্রি হচ্ছে 120 টাকা পর্যন্ত, বেগুন 80 থেকে 100 টাকা। এর বাইরে যে পণ্যগুলো রয়েছে বিশেষ করে পেঁপে, ঢেঁড়স, করলা, কাঁকরোল এগুলো কিন্তু বেশ নিম্ন দামে বিক্রি হচ্ছে। তবে অস্বস্তির জায়গা যে জায়গাটা যেটা সেটি হচ্ছে যে চালের দাম। এখন কিন্তু ভরা মৌসুম চলছে, আপনি জানেন। সেই ভরা মৌসুমে যখন উচ্চ মূল্যে সাধারণ মানুষকে চাল কিনতে হচ্ছে, সেটা কিন্তু স্বাভাবিকভাবেই তাদের জন্য একটা বাড়তি চাপ হিসেবে দেখা দিয়েছে। এবং আমরা গত মাসে যে বিবিএস বলেছিল যে চালের উচ্চ মূল্যস্ফীতির ক্ষেত্রে, খাদ্য মূল্যস্ফীতি বাড়তির ক্ষেত্রে কিন্তু চালের যে ভূমিকা সেটা বহাল ছিল। সেক্ষেত্রে এখন পর্যন্ত চালের দাম নিয়ন্ত্রণের কোনো আমরা আভাস দেখতে পাইনি। এখানকার যারা ব্যবসায়ী রয়েছেন তারা বলছেন যে চালের দাম বৃদ্ধির ক্ষেত্রে যারা মিলার রয়েছেন তারা বলছেন যে ধানের দাম বৃদ্ধি, অথচ অন্যান্য বারের তুলনায় কিন্তু এই ফলনও বেশ ভালো হয়েছে। এখন এই কারওয়ান বাজারে 28 চাল বিক্রি হচ্ছে 58 থেকে 60 টাকায়, যেটা মহল্লার দোকানগুলোতে 62 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। একই সাথে মিনিকেট সেটা প্রতি কেজি প্রায় 8 টাকা পর্যন্ত বেড়ে 76 থেকে 82 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। এবং একই সাথে নাজির শাল যে চালটা রয়েছে সেটা কিন্তু 76 থেকে 96 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। তবে এই সময়ে যারা ক্রেতা রয়েছেন তাদের একটাই দাবি যে কোনো মূল্যে চালের বাজারটাকে নিয়ন্ত্রণ করা, তা না হলে কিন্তু তাদের জন্য আরো বাড়তি চাপ দেখা দেবে সামনের দিনগুলোতে। মইনুল, আপনাকে ধন্যবাদ। রাজধানীর কারওয়ান বাজার থেকে বাজার দরের খবর জানাচ্ছিলেন মইনুল হাসান। স্থলবন্দর বন্ধের প্রভাবে ভারতের সাথে কমছে আমদানি রপ্তানি বাণিজ্য, যার প্রভাবে পণ্যের সংকট তৈরি করে অস্থির করা হতে পারে নিত্যপণ্যের বাজার, যার সমাধানে গুরুত্ব দিতে হবে পণ্যের বিকল্প বাজারে। গেল কয়েক মাসে ভারতের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল ও স্থলবন্দর ব্যবহারে নিষেধাজ্ঞার ফলে এমন উদ্বেগ বাণিজ্য মন্ত্রণালয়ের। সেখানে গুরুত্ব দেওয়া হয় নতুন বাজার তৈরি আর আলোচনার মাধ্যমে সমাধানের। প্রতিবেশী ভারতের সাথে দীর্ঘদিনের সুসম্পর্কে হঠাৎই ভাটা পড়ে গেল আগস্টে বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর। পাল্টে যেতে থাকে নানা সমীকরণ, যার মোটা দাগের প্রতিফলন বাণিজ্যিক সম্পর্কে। 4 মাসের ব্যবধানে ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল ও ভারতে পণ্য রপ্তানির ক্ষেত্রে স্থলবন্দর ব্যবহারে দেওয়া হয় নিষেধাজ্ঞা, যাতে বাধাগ্রস্ত হচ্ছে আমদানি রপ্তানি। তাই চ্যালেঞ্জ ও করণীয় ঠিক করতে উদ্যোগী বাণিজ্য মন্ত্রণালয়। ট্রান্সশিপমেন্ট বাতিল করেছিল ইন্ডিয়া, তো বর্তমান সরকার কিন্তু অন্য একটি মাধ্যমে আমাদের শিপমেন্টটাকে চালু রেখেছে। এই যে আমাদের নিজস্ব সক্ষমতা, এটা আমাদের বাড়াতে হবে, যাতে করে কোনো একটি রাষ্ট্রের উপরে অযাচিতভাবে আমরা ডিপেন্ডেন্ট না হই। তথ্য বলছে 2023-24 অর্থ বছরে ভারত থেকে আমদানি হয়েছে $900 কোটি পণ্য, যা 5 বছরে বেড়েছে 36%। বিপরীতে একই সময়ে রপ্তানি বেড়েছে 80%। মন্ত্রণালয়ের প্রতিবেদন বলছে নিষেধাজ্ঞায় কমতে শুরু করেছে বাংলাদেশের পণ্য রপ্তানি, ফলে সংখ্যা বাড়ছে চোরাচালান বৃদ্ধির। আন্তর্জাতিক পরিস্থিতি অস্থিতিশীল, যেসব ভেরিয়েবলসের মাধ্যমে আমাদের দেশে প্রভাবটা আসে, যেমন ধরেন ডলারের দাম, সুদের হার, জ্বালানির দাম, এগুলি তো জ্বালানির দাম ইদানিংকালে বাড়ছিল, আবার পড়ে গেছে। কাজে সেদিকে আগের তুলনায় কিন্তু আমাদের দৃষ্টিতে পরিস্থিতিটা ভালো, আমাদের মূল্যস্ফীতি কমাতে এবং বিনিয়োগ বাড়াতে এটা সহায়ক অবস্থায় আছে। আন্তর্জাতিক এই 3টা সূচকের কথা বলছি, ডলার, সুদের হার এবং জ্বালানির মূল্য। তথ্য বলছে ভারতের এসব বিধিনিষেধে বড় প্রভাব তৈরি করবে পোশাক, পাট ও পাটজাত পণ্য, চামড়া, প্রক্রিয়াজাত খাবার ও প্লাস্টিক পণ্যে। তাই সংকট নিরসনে বিকল্প বাজারের দিকে নজরের পরামর্শ দেওয়া হয়। এসব বিধিনিষেধ নিয়ে এরই মধ্যে উদ্বেগ প্রকাশ করেছে দুদেশের ব্যবসায়ী মহল। রাজনৈতিক টানাপোড়েনের প্রভাবেই বাড়তি শুল্কায়ন অথবা স্থলবন্দর ব্যবহারে নিষেধাজ্ঞার মতো কর্মসূচি দিচ্ছে দুদেশ, যাতে ক্ষতিগ্রস্ত হচ্ছে উভয় পক্ষই। তাই বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় আলোচনার মাধ্যমে উঠে আসে এই সমস্যা সমাধানের গুরুত্ব। ইমদাদ হক, চ্যানেল 24, ঢাকা। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানের অপসারণের দাবিতে চলা কমপ্লিট শাটডাউন কর্মসূচির সময় চট্টগ্রাম কাস্টম হাউস বন্ধ রাখায় এর কমিশনারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। মঙ্গলবার এক প্রজ্ঞাপনে চট্টগ্রাম কাস্টম হাউসের কমিশনার মোহাম্মদ জাকির হোসেনকে এনবিআরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা করে সাময়িক বরখাস্ত করার আদেশ দেওয়া হয়েছে।
এনবিআর চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রহমান খান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে সরকারের নির্দেশনা অমান্য করে কাস্টম হাউস বন্ধ রাখায় তার বিরুদ্ধে এই সিদ্ধান্ত নেওয়ার কথা বলা হয়েছে। এতে বলা হয়, নির্দেশ অমান্য করে চট্টগ্রাম কাস্টম হাউস শনিবার ও রোববার বন্ধ রেখে আমদানি রপ্তানি কার্যক্রম বাধাগ্রস্ত করে সরকারের বিপুল পরিমাণ রাজস্ব ক্ষতি করায় তার বিরুদ্ধে তদন্ত করে বিভাগীয় কার্যধারা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আশুলিয়ায় হত্যার পর ৬ জনের মরদেহ পোড়ানো মামলায় আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হবে আজ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ ফরমাল চার্জ দাখিল করা হবে। এর আগে গত ১৯ জুন এই মামলার তদন্ত প্রতিবেদন হাতে পায় প্রসিকিউশন। আনুষ্ঠানিক অভিযোগে সাবেক এমপি সাইফুল ইসলাম সহ ১৬ জনকে অভিযুক্ত করা হয়েছে। এদিন সকালে এই মামলায় গ্রেফতার পুলিশ কর্মকর্তা আবদুল্লাহ হিল কাফি, শাহিদুল ইসলাম সহ ৭ জনকে হাজির করা হয় ট্রাইব্যুনালে। গত বছরের ৫ আগস্ট সাভারের আশুলিয়ায় পুলিশের গুলিতে প্রাণ হারান ৫ জন। একজন গুরুতর আহত হন। পরে ৫ জনের লাশ এবং আহত একজনকে পুলিশ ভ্যানে তুলে পেট্রোল ঢেলে আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হয়। প্রসিকিউশন জানায়, এ ঘটনায় ১১ সেপ্টেম্বর মানবতা বিরোধী অপরাধের অভিযোগ এনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা করা হয়। এই মামলার ১১ আসামির মধ্যে ৮ জন কারাগারে আছেন। এর মধ্যে আজ ৭ জনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। ২০২৪ সালের ৪ আগস্ট ছাত্রদের দাবিতে উত্তাল ছিল সারা দেশের রাজপথ। ব্যতিক্রম ছিল না জয়পুরহাট। সেখানেই আন্দোলনের মিছিলে গুলিবিদ্ধ হন রাকিব হাসান রকি। হাসপাতালে নেওয়া হলেও নষ্ট হয় এক চোখ, অন্য চোখও হারানোর পথে। রাকিব হাসান রকির জগৎটা এখন অন্ধকারের প্রতিশব্দ। ঘর জুড়ে যত আলোয় থাকুক, আঁধারে ঢেকেছে তার জীবন। বাবা মায়ের স্বপ্ন হয়ে থাকতো যে সন্তান, আজ তাকে ঘিরে রাজ্যের দুশ্চিন্তা। এমন অবস্থার মাঝে রকিকে ফেলে গেছে তার জীবন সঙ্গিনীও। এই চোখে গুলি লাগছে, সেই চোখটা তো পুরোটাই আমার নষ্ট হয়ে গেছে, দেখতে পাই না। আর যেটা ভালো আছে ওটাও আস্তে আস্তে খারাপের দিকে যাইতেছে। সরকার বলছে চিকিৎসা করাবে, কিন্তু চিকিৎসা সেভাবে গুরুত্ব দিতেছে না আমাদের। প্রায় 1 বছর যাইতেছে। এভাবে যদি আরও সময় লাগে তো আমার ভালো যে চোখটা আছে ওটা নষ্ট হয়ে যাবে। ৩৫ জুলাই জয়পুরহাটে জনতার সংগ্রামে নেমেছিল টেক্সটাইল শ্রমিক রকি। বৃষ্টির মতো পুলিশের ছোড়া ছররা বুলেটে বিদ্ধ করেছে তার মুখ, আর তাতে নিঃশেষ হয়ে গেছে এক চোখ, আর চোখের ৬০ ভাগই হয়েছে নষ্ট। ছেলের চিকিৎসা করাতে গিয়ে হোটেলের শ্রমিকের কাজ হারিয়েছেন বাবা। এখন চোখের ভিতরে গুলি 4টা আছে, বাড়ায়নি। বুকে গুলি কয়েকটা বাড়াছে, এখন আছে, কুমড়ে আছে, এখনো সবগুলি আমার বাচ্চাটার বাড়ায়নি। আমার ছেলেরও চাকরি ওই 4 আগস্টের আগে চলে গেছে, আমারও চাকরি নেই। আমি এখন কিভাবে চলবো? তাই আমি সরকারের কাছে আবেদন করতেছি, কোনো পুনর্বাসন যদি সরকার করে। চোখের আলো ফিরে পেতে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেয়ার পরামর্শ দিয়েছেন ডাক্তাররা। তাই সমাজের বিত্তবানদের এগিয়ে আসার অনুরোধ স্থানীয়দের। 1 বছর শেষ হয়ে গেল, এখনো রকি ভাইয়ের কোনো চিকিৎসা সেবা, পরিপূর্ণ চিকিৎসা সেবা রকি ভাই পায় নাই। তার যদি চোখের দৃষ্টি ফেরানোর কোনো উদ্যোগ সরকার নেয়, সে আবার আমাদের এই দেশ দেখতে পারবে, যেই দেশের প্রত্যাশা নিয়ে সে আন্দোলনে নেমেছিল। জয়পুরহাট জেলা প্রশাসক জানান, রকির উন্নত চিকিৎসার জন্য সুপারিশ পাঠানো হয়েছে জুলাই ফাউন্ডেশনে। ডাক্তারের ভাষ্য মতে আসলে তার চিকিৎসার জন্য, উন্নত চিকিৎসার জন্য তারা বিদেশে পাঠানোর জন্য আমাদেরকে সাজেশন দিয়েছে। সেই অনুযায়ী আমরা জুলাই সেলে তার আবেদনটা ফরওয়ার্ড করেছি। আমরা আশা করি জুলাই সেল থেকে তার হয়তো উন্নত চিকিৎসার জন্য যাচাই বাছাই অন্তে প্রেরণের ব্যবস্থা গ্রহণ হবে। অভ্যুত্থানের 1 বছরেও জুলাই যোদ্ধাদের উন্নত চিকিৎসা নিয়ে অনিশ্চয়তায় রকির মতো অনেকেই। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। রাজধানীর টিকাটুলির মামুন প্লাজার আগুন 2.5 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। ভোর 5টায় হাটখোলা রোডের মামুন প্লাজার 3য় তলায় কেমিক্যাল গুদামে আগুনের সূত্রপাত। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। পরে যোগ দেয় আরও 5টি ইউনিট। ফায়ার সার্ভিস জানায়, 12তলা ভবনটির নিচের 3 তলা বাণিজ্যিক কাজে ব্যবহৃত হয়। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি নিয়ে কিছু জানা যায়নি। এতে কোনো হতাহত নেই। ফায়ার সার্ভিসের উপপরিচালক সালে উদ্দিন জানান, আবাসিক ভবনে কেমিক্যালের গুদামের অনুমোদন ছিল কি না তা খতিয়ে দেখা হবে। 4:30 আমরা সবাই নেমে গেছি। এখন আমাদের
গোডাউন, সেটা তো আমাদের জন্য নিরাপদ না। অবৈধভাবে কেমিক্যালের গোডাউন দিছে, এটা নিয়ে আমরা বাধা দিছি, বিভিন্নভাবে বাধা দিছি, কিন্তু মালিক কর্তৃপক্ষ শোনে না। সে উপরন্ত আমাদের নামে আরো মামলা দিছে। তো আগুন আমরা 7টার সময় আমাদের আগুন নিয়ন্ত্রণে আমরা নিয়ে এসেছি। আগুন এখন সম্পূর্ণ আমাদের নিয়ন্ত্রণে আছে, বাট আরও কিছু সময় লাগবে। আমরা পর্যবেক্ষণে রাখবো, যদিও এটা যদি কেমিক্যালের আগুন যেহেতু, সেজন্য আমাদের এটা একটু দেখতে হবে, একটু সময় লাগবে। সীমান্ত সড়ক যা গড়ছে দেশের দুর্গম পাহাড়ে 1036 কিলোমিটারের সুদীর্ঘ অবিশ্বাস্য সড়ক নেটওয়ার্ক পার্বত্য 3 জেলার সীমানায় গেঁথে দিচ্ছে দেশের মানচিত্রের ছাপ। অনেকটা জীবন বাজি রেখে নির্মিত এই সড়ক কিভাবে দেশের সার্বভৌমত্বের রক্ষা কবচের পাশাপাশি পাহাড়িদের জীবন বদলের চাবিকাঠি হয়ে উঠছে, ধারাবাহিক প্রতিবেদনে তা তুলে ধরছেন এমদাদুল হক। আজ দেখুন প্রথম পর্ব। ছবি তুলেছেন সেলিমুল্লাহ। দিগন্ত বিস্তৃত সবুজ আর উঁচু নিচু পাহাড়, যার বুক চিরে চোখ জোড়ানো সর্পিল সড়ক। এটি পার্বত্য চট্টগ্রামে নির্মাণ করা সীমান্ত সড়ক। কক্সবাজার সীমানা ঘেঁষা ঘুমধুম থেকে বান্দরবান, রাঙামাটি আর খাগড়াছড়ির রামগড় পর্যন্ত ভারত মিয়ানমারের সীমান্ত ঘেঁষে 1036 কিলোমিটার জুড়ে হচ্ছে এই সড়ক। প্রথম পর্বে শেষ হয়েছে সড়কের 317 কিলোমিটারের নির্মাণ কাজ। দুর্গম যে পাহাড়ি সীমানা এতদিন সুস্পষ্টভাবে চিহ্নিতই ছিল না, সেখানে এমন মসৃণ সড়ক নেটওয়ার্ক যেন নতুন মাইলফলক। আমাদের এই জায়গায় আগে কেউ কখনো আসেনি। শুধু তাই নয়, এখানে আমাদের সিকিউরিটি ফেন্স নেই, আমাদের সিকিউরিটি পিলার নেই। তো নিঃসন্দেহে একটি সীমান্ত সড়ক কেবল একটি সড়ক না, এটা হচ্ছে একটা দেশের মানচিত্রকে নির্ধারণ করা, এবং আমরা সেটাই করছি। দেশের দুর্গম সীমানায় নিজেদের অধিকার প্রতিষ্ঠা, অপার সৌন্দর্য উন্মোচনের পাশাপাশি পাহাড়ের মানুষের কাছে এই সড়ক যেন এক স্বপ্নের নাম। বাজারে যাতায়াত করতে 3 দিন লেগে যাইতো, এখন আমরা 1 ঘন্টা বা 2 ঘন্টার মধ্যে বাজারে যে গিয়া প্রয়োজন মতো বাজার করে চলে আসতে পারি। এখন তো রোদ আসার পরে মনে করেন যে খেলাও অনেক দাম, মেলা টাকা বিক্রি করতে পারি। সুযোগ সুবিধা অনেক বাড়ছে, রাস্তা হয়ে গেছে, আমাদের গরিব লোকের জন্য অনেক ভালো হয়ে গেছে। আগে চিকিৎসা আমাদের হয়তো অনেকে প্রাণও চাইতো, কিন্তু এখন রাস্তা হওয়াতে আমাদের 1 ঘন্টা 2 ঘন্টার ভিতরে হাসপাতালে আমরা সরাসরি যেয়ে আমরা চিকিৎসা নিতে পারতো। সম্পূর্ণ সরকারি অর্থায়নে এটি বাস্তবায়নের দায়িত্বে সেনাবাহিনীর 34 ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেড। সংশ্লিষ্টরা বলছেন, দেশের নিরাপত্তার পাশাপাশি এই সড়ক ভূমিকা রাখবে প্রত্যন্ত জনপদের মানুষের জীবনমান উন্নয়নে। এই অঞ্চলটাতে আমরা এতদিন আমাদের জিওগ্রাফিক্যাল আমরা ম্যাপে আমরা এই অবস্থানগুলি দেখতাম, আমাদের দেশের সীমানাগুলি। আর এখন যেটা হলো যে আমরা ভিজিবল রোড কনস্ট্রাকশনের মাধ্যমে আমরা সেই জায়গাগুলিতে মুভ করছি, অর্থাৎ আমার দেশের সার্বভৌমত্ব যে শব্দটা রয়েছে, সেই সার্বভৌমত্বটা আমরা সঠিকভাবে এই জায়গাটাকে আমরা প্রয়োগ করতে পেরেছি এখানে। কি আগামী 10 বছরের মধ্যে সড়কের বাকি অংশের কাজ সম্পন্ন করার লক্ষ্য নির্ধারণ করা হলেও তার আগেই শেষ করা সম্ভব বলছেন সংশ্লিষ্টরা। একটি দেশ কতটা সুরক্ষিত তা অনেকাংশে নির্ভর করে তার সীমান্ত বহিঃশত্রুর আক্রমণ থেকে কতটা নিরাপদ তার উপর। স্বাধীনতার পর দীর্ঘদিন যথাযথ নজরদারি না থাকলেও দেশের দুর্গম সীমানা ঘেরা এলাকায় নির্মাণাধীন এই সীমান্ত সড়ক এখন হয়ে উঠেছে দেশের সার্বভৌমত্ব রক্ষারও বড় হাতিয়ার। এমদাদুল হক, চ্যানেল 24, সীমান্ত সড়ক, রাঙামাটি। যুক্তরাষ্ট্রের কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে স্বল্প ব্যবধানে পাশ হয়েছে ট্রাম্পের কর ও ব্যয় বিল, যাকে ট্রাম্প বলছেন ওয়ান বিগ বিউটিফুল বিল অ্যাক্ট। সিনেটে 24 ঘন্টার ম্যারাথন বিতর্ক শেষে মঙ্গলবার হয় ভোট, যাতে বিলটির পক্ষে 51 ও বিপক্ষে পড়ে 50 ভোট। 50-50 ভোটে কয়েক ঘন্টার অচলাবস্থার পর মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের ভোটে কাটে অনিশ্চয়তা। দিনভর নানা নাটকীয়তা, তর্ক বিতর্কের পর উচ্চকক্ষ সিনেটে পাশ হয়েছে ট্রাম্পের কর ও ব্যয়ের ওয়ান বিগ বিউটিফুল বিল। বিতর্কিত এই বিল নিয়ে এক কাতারে দাঁড়াতে বিরোধী ডেমোক্রেট তো বটেই, খোদ ট্রাম্পের দল রিপাবলিকান আইন প্রণেতাদের মধ্যেই ছিল নানা মত। সিনেটে রিপাবলিকান সংখ্যাগরিষ্ঠতা থাকলেও সুসান কলিন্স, থম টিলিস ও র্যান্ড পল ডেমোক্রেটদের সাথে মিলে বিলটির বিপক্ষে ভোট দেন।
সংশয় কাটিয়ে শেষ পর্যন্ত পক্ষে ভোট দেন রিপাবলিকান সিনেটর লিসা মার্কস্কি। যাতে দীর্ঘ 24 ঘন্টার বিতর্ক শেষে মঙ্গলবার হওয়া ভোটে পক্ষে 51 এবং বিপক্ষে পড়ে 50 ভোট। এর আগে 50-50 ভোটে দেখা যায় কয়েক ঘন্টার অচল অবস্থা। পরবর্তীতে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের ভোটে ফয়সালা হয় শ্বাসরুদ্ধকর পরিস্থিতির। শেষ পর্যন্ত পাশ হয় বহুল আলোচিত ওয়ান বিগ বিউটিফুল বিল। আপাতত সিনেটে আলোর মুখ দেখলেও সামনে আছে আরেকটি বাধা। বিলটি ফের পাঠানো হচ্ছে নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভসে। সেখানে আরেক দফা চলবে আইন প্রণেতাদের কাটাছেঁড়া। বিলটি নিম্নকক্ষে যাওয়ার পর তা পেশ করা হবে অনুমোদনের জন্য। পরবর্তীতে আইনে পরিণত করতে সইয়ের জন্য পাঠানো হবে মার্কিন প্রেসিডেন্টের কাছে। এর জন্য 4 জুলাই পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন ট্রাম্প। ওয়ান বিগ বিউটিফুল ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের এজেন্ডার অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। মূলত যুক্তরাষ্ট্রের কর এবং ব্যয় কমানোর জন্যই করা হচ্ছে বিলটি। চূড়ান্ত অনুমোদন পেলে এর আওতায় উচ্চ আয়ের মার্কিন নাগরিকরা কর ছাড়ের সুবিধা পাবেন। এর ফলে সরকারের আয়ের যে ঘাটতি তৈরি হবে তা পূরণে খাদ্য ভর্তুকি ও নিম্ন আয়ের মানুষের স্বাস্থ্যসেবায় অর্থ কাটছাট করতে হবে সরকারকে। এই কারণেই এই বিল নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। তবে এটি কার্যকর হলে অভিবাসন, সীমান্ত নিরাপত্তা ও প্রতিরক্ষা খাতে প্রয়োজনীয় অর্থসংস্থান সহজ হবে বলছেন সংশ্লিষ্টরা। রাখি জেসমিন, চ্যানেল 24। তীব্র গরমে পুড়ছে ইউরোপের দক্ষিণ ও পূর্বাঞ্চল। ফ্রান্স, ইতালি, স্পেন, জার্মানি, পর্তুগাল, ক্রোয়েশিয়া সহ বহু দেশে জারি করা হয়েছে সর্বোচ্চ মাত্রার তাপ সতর্কতা। ফ্রান্সের 16 অঞ্চলে জারি করা হয়েছে রেড অ্যালার্ট। সাময়িক বা পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে 1300-র বেশি শিক্ষা প্রতিষ্ঠান। 68 অঞ্চলে জারি আছে কম ঝুঁকিপূর্ণ অরেঞ্জ অ্যালার্ট। এরই মধ্যে দক্ষিণ স্পেন ও পর্তুগালের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড হয়েছে 46 ডিগ্রি সেলসিয়াস। তীব্র তাপদাহে ইতালিতে মৃত্যু হয়েছে 2 জনের। রোম, মিলান, পালার্মো সহ 18টি শহরে জারি করা হয়েছে রেড অ্যালার্ট। এছাড়া যুক্তরাজ্যেও ইতিহাসের সবচেয়ে উষ্ণ জুন মাস পার করেছেন দেশটির নাগরিকরা। অভিবাসীদের পর ট্রাম্পের দমন পীড়নে ভয়াবহ শ্রমিক সংকটে যুক্তরাষ্ট্রের কৃষি খাত। ফলে ক্যালিফোর্নিয়ায় শ্রমিকের অভাবে ফসল ঘরে তুলতে দেরি হচ্ছে। জমিতেই পচন ধরেছে নানা সবজি ও ফলমূলের। যুক্তরাষ্ট্রের 1/3 শাকসবজি এবং 3/4 ফলমূল আসে ক্যালিফোর্নিয়া থেকে। উৎপাদনের প্রাচুর্য থাকলেও অঙ্গরাজ্যটির অন্যতম বিপত্তি কৃষি খাতে শ্রমিক সংকট। ফলে বেশিরভাগ সময় অভিবাসীদের উপর নির্ভরশীল খাতটি। তবে বর্তমানে হুমকির মুখে ক্যালিফোর্নিয়ার কৃষি খাত। ট্রাম্প মসনদে বসার পর থেকে যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে চলছে যুদ্ধ। অভিযান চালিয়ে অভিবাসীদের শনাক্ত করে জোরপূর্বক নিজ দেশ থেকে ফেরত পাঠাচ্ছে মার্কিন ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট বা আইস। ফলে লস অ্যাঞ্জেলেসের উত্তরাঞ্চল থেকে সেন্ট্রাল ভ্যালি পর্যন্ত বিস্তৃত অঞ্চলে শ্রমিকের অভাবে কাটা হয়নি শস্য। ফলে জমিতেই পচন ধরেছে ফল ও সবজিতে। বেশিরভাগ জমিতেই যে ফসল আছে তা যদি দ্রুত তুলে আনা হয় তবে রোদে পুড়ে তার রং বদলে যাবে। দ্রুত পচন ধরবে এসব ফসলে। যদি এভাবেই চলতে থাকে তবে আমরা পিছিয়ে পড়ব। শ্রমিকের অভাবে ভয়াবহ ঝুঁকিতে রয়েছে খাদ্য সরবরাহ চেইন ও কৃষি অর্থনীতি। যারা এখনো আইসের মুখোমুখি হয়নি তারাও দিন কাটাচ্ছে দুশ্চিন্তায়। এই মুহূর্তে যারা কাজ করছে তারা ভয় নিয়ে কাজে আসে, কারণ তাদের টাকার প্রয়োজন। এখানে আমরা প্রতিদিন কাজ করি খাওয়ার জন্য, টেলিফোনের জন্য, বিদ্যুৎ ব্যবহারের জন্য এবং ভাড়া দেওয়ার জন্য। যদি একদিন আমরা কাজ মিস করি তাহলে আমরা সমস্যায় পড়ি। মার্কিন ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্টের অভিযান পরবর্তী কয়েকদিন কিছুটা কর্মী অনুপস্থিত থাকলেও দ্রুতই তারা আবারও কাজে ফিরছেন। মাসুম রাব্বি, চ্যানেল 24।